আমি অশ্বিনী কুমার দে আবারও এসে গেছি অনলাইন এডুকেশনে। অশ্বিনী কুমার দে চ্যানেলে সিভিল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ শুরু করেছিলাম। এসবি গুপ্তা অ্যান্ড এস গুপ্তা সিভিল ইঞ্জিনিয়ারিং যে এমসিকিউ আছে সেখানে শুরু করেছিলাম। আগের ভিডিও থেকে 1 থেকে 10 পর্যন্ত করেছিলাম, আজকে করব পরের 10 কোয়েশ্চেন করব। এখানে 11 নম্বরে থেকে শুরু করব আজকে। এখানে বলা আছে দ্য ডিভাইস হুইচ আর ইনস্টলড ফর দ্য ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য সোর্স আর কল্ড। একটা ডিভাইস হুইচ আর ইনস্টল তৈরি করা হয় ফর ড্রয়িং ওয়াটার জল তোলার জন্য ফ্রম দ্য সোর্স। সোর্স বলতে কোথায় কোথায় সোর্স থাকে জলের সোর্স থাকে, হয় নদী, নালা অথবা পুকুর। এই সমস্ত সোর্স থেকে আমরা জল তুলব। তার জন্য এগুলোর মধ্যে কোনটা তৈরি করা হয়, ইনস্টল করা হয় বা তৈরি করা হয় জল তোলার জন্য, ড্রয়িং ওয়াটার জল তোলার জন্য? অ্যাকুইফায়ার, অ্যাকুইক্লোজ, ফিল্টার আর ইনটেক। তাহলে প্রথমে এগুলো কী কী জিনিস সেগুলো আমরা প্রথমে জেনে নেব। ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এসকে গার্গের বই থেকে আমরা জেনে নেব। এখানে একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে, অ্যাকুইক্লোড দেওয়া আছে, অ্যাকুইফায়ার আছে। অ্যাকুইফায়ার মানে হচ্ছে ইমপারভিয়াস হবে না, পারভিয়াস হবে, অর্থাৎ জল উপর থেকে নিচের দিকে বাই দ্য গ্র্যাভিটি যেতে পারবে, ঠিক আছে। আর অ্যাকুইক্লোড হচ্ছে একটা শক্ত হার্ড ম্যাটেরিয়ালস, যেখান থেকে জল আর পাস করতে পারবে না। এই উপরের লেয়ারে অ্যাকুইফায়ারে যে পরিমাণ জল আছে সেটা ওখানেই থাকবে, এর ভিতর দিয়ে এখানে আসতে পারবে না। কোথাও যদি ফাটল থাকে সেই ফাটলের মাধ্যমে উপরের লেয়ার থেকে নিচে লেয়ারে জল আসতে পারবে, তাছাড়া জল আসতে পারবে না। অ্যাকুইক্লোড মানে হচ্ছে হার্ড ম্যাটেরিয়ালস। এখানে অ্যাকুইক্লোডের ডেফিনেশন দেওয়া আছে। When an aquifer is overlain by the confined bed of impervious material, then this confined bed of overburden is called an aquiculate. এটা হতে হবে ইম্পারভিয়াস। এই যে সেট করা আছে এই অংশটা ইম্পারভিয়াস লেখা আছে, এই অংশটাকে বলা হয়েছে অ্যাকুইক্লোড, যেটা আমরা তৈরি করি না, পরিবেশ নিজেই তৈরি করে নিয়েছে। আর অ্যাকুইফায়ার এটাও পরিবেশ নিজের ইচ্ছা মতো তৈরি করে নিয়েছে, মাটি থাকে, মাটির মধ্যে দিয়ে জল পাস হয়। এরও ডেফিনেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে এ পারমিয়েবল স্ট্র্যাটাম, মানে জল পাস করতে পারবে এরকম একটা স্ট্র্যাটাম, অথবা এ জিওলজিক্যাল ফরমেশন, জিওলজিক্যাল মাধ্যমে মাটি যে তৈরি হয় সেই পদ্ধতি আবহাওয়া বিকারকে বলা হয়েছে জিওলজিক্যাল ফরমেশন অফ পারমিয়েবল ম্যাটেরিয়াল হুইচ ইজ ক্যাপাবল টু ইয়েল্ডিং অ্যাপ্রিসিয়েবল কোয়ান্টিটিজ অফ গ্রাউন্ড ওয়াটার আন্ডার গ্র্যাভিটি। গ্র্যাভিটির মাধ্যমে জলটা নিচের দিকে যেতে পারবে, ইজ নোন অ্যাজ অ্যাকুইফায়ার। তাহলে আমরা এই কোশ্চেনে দেখলাম অ্যাকুইফায়ার, অ্যাকুইডাক্ট এগুলো আমরা তৈরি করি না, ফিল্টারটা আমরা তৈরি করে থাকি। এটা কী করার জন্য? জলটাকে ফিল্টার করার জন্য, সোর্স থেকে জল নেওয়ার জন্য না। কিন্তু ইনটেকটা কোথায় তৈরি করা হয়? কোনো পুকুরের ধারে করা হয় অথবা নদী নালার ধারে করা হয়, যেখান থেকে জলটাকে সাকশন করে আমরা জল সাপ্লাই দেওয়া হয় ওয়াটার পাম্প হাউসে। অর্থাৎ ইনটেকটা উত্তর হবে 11 রেসপেক্টে ডি হবে ইনটেক উত্তর। ইনটেক তৈরি করা হয় সোর্স থেকে জল নেওয়ার জন্য। এখানে 12 নম্বরে বলা হয়েছে সিলেক্ট দ্য কারেক্ট রিলেশনশিপ বিটুইন porosity n, স্পেসিফিক yield গামা অ্যান্ড স্পেসিফিক রিটেনশন আর। এর উত্তরটা হচ্ছে এরটা হবে n porosity ইকুয়ালস টু গামা স্পেসিফিক yield প্লাস স্পেসিফিক রিটেনশন আর। এরটা হবে উত্তর। চলুন এর ব্যাখ্যাটা আমি দেখে নিই। আমরা এই বই থেকে জেনে নেব, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং NN বসাকের বই থেকে।
জেনে নেব। পেজ নাম্বার 75-এ দেওয়া আছে পোরোসিটি ডেফিনেশন। পোরোসিটি কি? এন ইকুয়ালস টু ভি বাই ভিটি। তো এটা কি? ইট ইজ দ্য ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ ভয়েড প্রেজেন্ট ইন দ্য সয়েল মাস টু দ্য টোটাল ভলিউম অফ দ্য সয়েল। উপরেরটা হচ্ছে ভলিউম অফ ভয়েড আর নিচেরটা হচ্ছে টোটাল ভলিউম অফ দ্য সয়েল মাস ইন্টু 100 দেওয়া হয়েছে পার্সেন্টেজ করার জন্য। অর্থাৎ উপরেরটা ভলিউম অফ ভয়েড আর নিচেরটা হচ্ছে টোটাল ভলিউম অফ দ্য সয়েল মাস, দুটো রেশিও। আর এর পরের পেজে যেখানে দেওয়া আছে স্পেসিফিক ইয়েল্ড আর স্পেসিফিক রিটেনশন, দুটো ডেফিনেশন দেওয়া আছে। এখানে কি বলা হয়েছে? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ দ্য ওয়াটার দ্যাট ক্যান বি রিটেন অফ by gravity to the total volume of the soil after attaining the point of saturation. স্যাচুরেশন অবস্থায় যে পরিমাণ জল ওই মাটি থেকে বেরিয়ে যাচ্ছে, সেই বেরিয়ে যাওয়া জলের পরিমাণ বাই সয়েলের ভলিউম, দুটো ভলিউমকে যদি আমরা ভাগ করি সেটাকে পার্সেন্টেজ করলে আমরা স্পেসিফিক ইয়েল্ড পেয়ে যাব। আর স্পেসিফিক রিটেন কোনটা বলা হয়েছে? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ ভলিউম ওয়াটার দ্যাট মে বি রিটেন ইন সয়েল আফটার ড্রেনিং ডিউ টু দ্য ফোর্স অফ গ্র্যাভিটি টু দ্য টোটাল ভলিউম অফ দ্য সয়েল। এই এস আদি প্রকাশ করা হয়েছে, 100 দ্বিগুণ করা হয়েছে পার্সেন্টেজের জন্য। আমরা এখানে দেখে নেব এরকম একটা আমাদের পাত্র আছে, সেখানে অনেক মাটি আছে, মাটির কণা। সেখানে ধরে নিলাম এটা হচ্ছে জলের কণা, আর এখানে একটা জলের কণা আছে, এইভাবে আমরা ধরে নিলাম। এটা আর এটা হচ্ছে আমাদের ওয়াটার, এটা হচ্ছে আমাদের ওয়াটার। আর এই সাদা যেগুলো আছে সেটা হচ্ছে সয়েল। ঠিক আছে, এখানে অন্য আরেকটা চেম্বার করা হচ্ছে, এইরকম 4টা ছিল। এখানে একটা জলের কণা ছিল এরকম, ঠিক আছে, এখানে একটা জলের কণা ছিল। এখন এখানে যদি একটা ভালভ সিস্টেম থাকে, এটা যদি খুলে যায় তাহলে কী হবে? এখান থেকে এই জলের কণাটা বেরিয়ে আসবে বাই দ্য গ্র্যাভিটি। জলের কণাটা এখান থেকে বেরিয়ে এলো বাই দ্য গ্র্যাভিটির জন্য, GRAVITY, গ্র্যাভিটির জন্য বেরিয়ে এলো। তাহলে জল বেশ খানিকটা ওই মাটির মধ্যে থাকলো স্যাচুরেশন অবস্থা। আগে স্যাচুরেশন অবস্থায় দুটো জল ছিল, যখনই ভালভ খুলে দেওয়া হলো এই ভালভের মাধ্যমে বেশ খানিকটা জল বেরিয়ে এলো বাই দ্য গ্র্যাভিটি, আর বেশ খানিকটা জল ভিতরে থেকে গেল। ঠিক আছে, এবার রিটেনশন, স্পেসিফিক রিটেনশন আর ইকুয়ালস টু কী বলা হয়েছে? এর ভলিউমটাকে যদি আমরা ধরি, এর এখানে যে পরিমাণ জল বেরিয়ে এলো তার ভলিউমটাকে যদি আমরা বি ধরি, সয়েলের ভলিউমটাকে যদি আমরা ভলিউমে এস ধরা হয়, তাহলে কি হবে? রিটেনশন এখানে কি পরিমাণ জল আছে সয়েলের মধ্যে সেটা হচ্ছে এ, আর বাই দ্য ভলিউম অফ দ্য সয়েল, এটাকে 100% করলে রিটেনশন বেরিয়ে যাবে। আর গামার ভ্যালুটা কী হবে? গামার ভ্যালুটা হবে যে পরিমাণ জল বেরিয়ে এসেছে বাই দ্য গ্র্যাভিটি বি বাই এইখানে কী পরিমাণ সয়েল আছে সেই ভলিউম হবে, দুটোই কিন্তু ভলিউম।
ইন্টু 100। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভলিউম অফ এ, তাহলে এটাকে ভলিউম অফ বি করে দেওয়া যাবে। এটা ভলিউম অফ এ আর এটা হচ্ছে ভলিউম অফ বি। এখানে যে পরিমাণ জল আছে সেটাকে ভি এ প্রকাশ করা হয়েছে, এখানে যে পরিমাণ জল আছে তার ভলিউমটাকে ভিবি প্রকাশ করা হয়েছে, আর এটাকে সয়েলের যে ভলিউম আছে ভাগ করা হয়েছে, তাহলে রিটেনশন পাওয়া গেছে। আর এইখানে যে পাত্রটাও আছে এখানে টোটাল যে ভয়েড পরোসিটিকে আমরা এন দিয়ে প্রকাশ করা হচ্ছে। টোটাল ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড বা সয়েল, এটা হচ্ছে তাদের সম্পর্ক। টোটাল ভয়েড কখন পাওয়া যাবে? যখন এইখানে যে পরিমাণ জল আছে আর আগে যে পরিমাণ জল ছিল দুটোই যোগ করে দেবো, তাহলেই টোটাল ভলিউম অফ ভয়েড পাওয়া যাবে। অর্থাৎ টোটাল ভলিউম অফ ভয়েড কখন পাওয়া যাবে? যখন আর প্লাস গামা রিটেনশন, এখানে রিটেনশন যেটা আছে পাত্রের মধ্যে যে পরিমাণ জল আছে সেটাও যোগ করতে হবে, আর যে পরিমাণ জল বেরিয়ে গেছে ভালভ খুলে দেওয়ার ফলে বাই দ্য গ্র্যাভিটি সেটা যখন যোগ করে দেবো তখন আমরা ফুল ভয়েডের পরিমাণটা পেয়ে যাব, অর্থাৎ পরোসিটি পরিমাণ আমরা কিন্তু পেয়ে যাব। এখানে যদি আর এর ভ্যালুটা বসিয়ে দেওয়া হয় ভিএ বাই ভিএস, আর এখানে যদি গামার ভ্যালুটা বসিয়ে দেওয়া হয় ভিবি বাই ভিএস, তাহলে এটা যদি যোগ করা হয় তাহলে কী হবে? ভিএ প্লাস ভিবি বাই ভিএস, এই দুটো যদি যোগ করা হয় তাহলে কী হবে? টোটাল ভলিউম অফ ভয়েড পাওয়া যাবে। তাহলে ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড, আর এটাকেই তো বলা হয়েছে পরোসিটি, যেটা উপরে লেখা আছে ভিবি বাই ভিএস, অর্থাৎ রিলেশনটা হচ্ছে ভি ইকুয়ালস টু ভি মানে এন ইকুয়ালস টু আর প্লাস গামা। তাহলে 12 নম্বরের এই যে কোয়েশ্চেনটা তার রেসপেক্টে উত্তর হচ্ছে পরোসিটি এন ইকুয়ালস টু গামা প্লাস আর। টোটাল ভয়েড ইকুয়ালস টু যে পরিমাণ জল বেরিয়ে গেল তার ভলিউম এর রেশিও প্লাস যে পরিমাণ জল এখনও আছে তার রেশিও, এই দুটি যোগ করলে টোটাল ভয়েড আমরা পেয়ে যাচ্ছি, ভয়েডের রেশিও পরোসিটি। এখানে 13 নম্বর কি বলা হয়েছে? দ্য টাইপ অফ ভালভ হুইচ ইজ প্রোভাইডেড অন দ্য সাকশন পাইপ ইন দ্য টিউবওয়েল। কোন ধরনের ভালভ ইউজ করা হয়ে থাকে টিউবওয়েলের মধ্যে? এয়ার রিলিফ ভালভ, রিফ্লাক্স ভালভ, প্রেসার রিলিফ ভালভ অ্যান্ড স্লুইস ভালভ। তাহলে আমাদের প্রথমে এই ভালভগুলো প্রথমে জানতে হবে কোনটা কোথায় কাজে লাগে। এখানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের এনের পোশাক থেকে জেনে নেব ভালভের ব্যাপারে। এটা হচ্ছে এয়ার রিলিফের ভালভ, এটা আমাদের পাহাড়ে বা সুমিট জায়গায় যেখানে আছে পাইপলাইন সুমিট এরিয়া সেখানে ব্যবহার করা হয়ে থাকে। এটা নর্মালি বন্ধ থাকে, এই প্রভিট ভালভটা বন্ধ থাকে। যখন জল পাস হয় তার সাথে বায়ু পাস হয়, বায়ুটা ধীরে ধীরে উপরে উঠে যায় আর একটা প্রেসার সৃষ্টি করে, যার ফলে জলটা নিচের দিকে নামতে থাকে। যখন নিচের দিকে নামে তখন এই ভালভটাও নিচের দিকে নেমে যায়, তখন এখানে এয়ার যেটা আছে সেটা বাইরে বেরিয়ে যায়। যখন বেরিয়ে যায় তখন জল আবার উপরে যায় আর জলের সাথে এয়ারটাও উপরে চলে যায়। এইভাবে কাজ করে এই ভালভটা, এয়ার ভালভ। এটা পাইপলাইনের যেখানে সুমিট এরিয়া উঁচু অংশ সেখানেই ব্যবহার করা হয়। এটার মাধ্যমে কখনোই জল তোলা যায় না, পাম্পে ইউজ করা হয় না। এটা হচ্ছে রিলিফ ভালভ, এটাকে কাট অফ ভালভ বলা হয়ে থাকে বা প্রেসার রিলিফ ভালভ বলা হয়, সেফটি ভালভ বলা হয়ে থাকে এই রিলিফ ভালভকে। এটা মেন লাইনের পাইপ লাইন আছে, এই দিক থেকে জল যাচ্ছে। যখন হ্যামারিং কারণে বা এক্সট্রা প্রেসারের কারণে যখন প্রেসারের পরিমাণ বেড়ে যায় তখন এখানে যে ভালভ আছে এটা খুলে যায় এবং স্প্রিংয়ের মাধ্যমে যে প্রেসারটা নিচের দিকে আছে সেই স্প্রিংটা উপর দিকে চলে যায়, যার ফলে ভালভ খুলে যাওয়ার ফলে প্রেসারটা রিলিজ হয়ে যায় এবং পাইপ লাইনে যে ব্লাস্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়
এটা অ্যাপ্লাই করা হয় পাইপলাইনের বিভিন্ন জায়গায়, যাতে করে প্রেসারটাকে রিলিজ করা যায়। এটা হচ্ছে স্লুইস ভালভ বা শাটডাউন ভালভ। এটা বিভিন্ন মেন ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে জল যাওয়ার জন্য ব্যবহার করে থাকে। যখন এটাকে অ্যান্টিক্লকওয়াইজ করে ঘোরানো হয়, স্পিন্ডেল আছে, এটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের মাধ্যমে ঘোরানো হয়। অ্যান্টিক্লকওয়াইজ যখন ঘোরানো হয় তখন এই ভালভটা খুলে যায় এবং এই দিক থেকে এদিকে জল প্রবাহিত হবে, ফ্লো অফ ওয়াটার হবে। কিন্তু যখন এটাকে ক্লকওয়াইজ ঘোরানো হবে স্পিন্ডেলটাকে, তখন আবার ভালভ বন্ধ হয়ে যাবে এবং জল প্রবাহ বন্ধ হয়ে যাবে। এটা শুধু জল প্রবাহটাকে অন অফ করার জন্য, বন্ধ করার জন্য বা খোলার জন্য এই স্লুইস গেটটাকে ব্যবহার করা হয়ে থাকে, স্লুইস ভালভ ব্যবহার করা হয়ে থাকে। বাকি থাকলো এই রিফ্লেক্স ভালভ। রিফ্লেক্স ভালভ শুধু ওয়ান ওয়ে ডিরেকশানে জল প্রবাহ করার জন্য কাজে লাগে। এটা হচ্ছে ভালভটা, এই দিক থেকে জল প্রবাহিত হচ্ছে। যখন পাম্প বন্ধ হয়ে যায় তখন কিন্তু জলটা নিচের দিকে যেতে পারবে না, কারণ ভালভ এখানে আটকে যাবে আর উপরের যে জলটা আছে সেটা উপরেই থেকে যাবে, নিচে নামতে পারবে না। কেবলমাত্র ওয়ান ডিরেকশান, এদিক থেকে এদিকেই জল পাস হতে পারবে, যার জন্য এটাকে রিফ্লেক্স ভালভ বলা হয় বা নন রিটার্ন ভালভ বলা হয়ে থাকে। এই ভালভটাই কিন্তু আমাদের টিউবওয়েলের মধ্যে বসানো হয়, যাতে করে জল তোলানো খুব সহজ হয়। তাহলে 13 নম্বর যে কোশ্চেন আছে, কি দেখলাম আমরা, এইখানে রিফ্লেক্স ভালভ যেটা আছে সেটাই আমরা টিউবওয়েলে ব্যবহার করে থাকি। এয়ার ভালভ এটা তো সুমিট এরিয়াতে ব্যবহার করা হয়ে থাকে, জল তোলার জন্য নয়। প্রেসার রিলিফ ভালভ এটা জল তোলার জন্য ব্যবহার করা হয় না, প্রেসারটাকে রিলিজ করার জন্য ব্যবহার করা হয় পাইপে বিভিন্ন জায়গায়। স্লুইস ভালভ এটা তো আমরা জলের প্রবাহটাকে অন অফ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, জল তোলার জন্য ব্যবহার করা হয় না। টিউবওয়েলের জন্য এই রিফ্লেক্স ভালভটাই সত্য হবে, মানে 13 বিয়েরটা সত্য হবে। এবার চলে যাব 14 নম্বরে। দ্য ম্যাক্সিমাম ডিসচার্জ অফ দ্য টিউবওয়েল ইজ অ্যাবাউট, এটা হবে 50 লিটার পার সেকেন্ড। দ্য ম্যাক্সিমাম ডিসচার্জ অফ দ্য টিউবওয়েল অ্যাবাউট 50 লিটার পার সেকেন্ড হয়ে থাকে। 15 নম্বর বলা হয়েছে, অ্যাজ কম্পেয়ার টু শ্যালো ওয়েল ডিপ ওয়েল হ্যাভ, এটা হবে মোর ডিসচার্জ। শ্যালো ওয়েলে গর্ত অনেক কম থাকে, যার ফলে জলের পরিমাণও অনেক কম থাকে, ডিসচার্জ বেশি দিতে পারে না। আর ডিপ ওয়েলে কী হয়, তার সেখানে জল জমা হওয়ার চান্সটা অনেক বেশি থাকে এবং ওয়াটার টেবিলের যে পরিধি অনেক দূর থেকে জল আসে এবং এই ডিপ টিউবওয়েলে জমা হয়, যার ফলে ডিসচার্জটাও অনেক বেশি হয়। 15 উত্তর হবে সিয়ারটা, মোর ডিসচার্জ হয়। তারপর 16 নম্বরে বলা হয়েছে, গ্রাউন্ড ওয়াটার ইজ ফ্রি ফ্রম সাসপেন্ডেড ইম্পিউরিটিজ। সাসপেন্ডেড মানে ভেসে থাকা যে সমস্ত ময়লা আবর্জনা থাকে সেই সমস্ত বলা হয়েছে সাসপেন্ডেড ইম্পিউরিটিজ। হয়তো কাঠের কোনো গুঁড়ি থাকলো বা কলয়েড জাতীয় জিনিস থাকলো, প্লাস্টিক থাকলো, এই সমস্ত জিনিস থাকে না টিউবওয়েলের মধ্যে, কারণ ওটা পিওর জল মাটির নিচ থেকে উঠে আসে। এইটা হচ্ছে ডিসলভড ইম্পিউরিটিজ। ডিসলভড মানে বিভিন্ন ধরনের লবণ থাকতে পারে, কেমিক্যাল যুক্ত থাকতে পারে, এটা হতেই পারে। বোথ সাসপেন্ডেড অ্যান্ড ডিসলভড ইম্পিউরিটিজ দুটোই তো হবে না, সাসপেন্ডেড এটা থাকে না, কিন্তু ডিসলভড ইম্পিউরিটিজ এটা থাকতেই পারে, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে উত্তর হবে সাসপেন্ডেড ইম্পিউরিটিজ। সাসপেন্ডেড ইম্পিউরিটিজ থাকে না টিউবওয়েলের জলের মধ্যে, খুব পরিষ্কার জল থাকে, কিন্তু লবণ জাতীয় জিনিস থাকতেই পারে। ডিসলভড ইম্পিউরিটিজ এটা থাকতেই পারে, কারণ আমরা যখন জলটাকে ফোটানো হয় তখন বিভিন্ন ইম্পিউরিটিজ বেরিয়ে আসে, যেটাকে ক্ষার জল বলা হয়। বয়েলের মাধ্যমে বেশ খানিকটা ক্ষার জল বেরিয়ে আসে, অর্থাৎ 16 রেসপেক্টে উত্তর হবে সাসপেন্ডেড ইম্পিউরিটিজ, এটা ফ্রি থাকে, এটা পাওয়া যায় না। সাসপেন্ডেড ইম্পিউরিটিজ টিউবওয়েলের মধ্যে পাওয়া যায় না, গ্রাউন্ড ওয়াটার জলের মধ্যে পাওয়া যায় না। এখানে বলা হয়েছে, দ্য পলিউটেড ওয়াটার ইজ ওয়ান হুইচ, দ্য পলিউটেড ওয়াটার, পলিউটেড ওয়াটার কখন হবে, কন্টেন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। যদি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া জলের মধ্যে মেশানো থাকে তাহলে সেটাকে বলা হয় কন্টামিনেটেড ওয়াটার। কন্টামিনেটেড ওয়াটার বলা হয় ওটাকে, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যদি মেশানো থাকে বা মিশে থাকে সেটাকে পলিউটেড ওয়াটার বলা হয় না। আর এখানে বলেছে কনসিস্ট অফ
আনডিজারেবল সাবস্টেন্স, আনডিজারেবল মানে আমরা যে সমস্ত ম্যাটেরিয়ালস চাই না সেই সমস্ত ম্যাটেরিয়ালস যদি যুক্ত থাকে, রেন্ডারিং ইট আনফিট অ্যান্ড ড্রিঙ্কিং, যদি জল গ্রহণের জন্য, জল পানির জন্য যদি আনফিট উপযোগী না হয়, অ্যান্ড ডোমেস্টিক ইউজের জন্য যদি উপযোগী না হয়, সেই জলটাকে আমরা পলিউটেড ওয়াটার বলে থাকি। দ্য সেফ অ্যান্ড সুইটেবল ড্রিঙ্কিং, ড্রিঙ্কিংয়ে যদি হয় তাহলে এটাতে পলিউটেড বলবোই না, নিঃসন্দেহে চোখ বন্ধ করে খাওয়া যাবে, ড্রিঙ্কিং বলেই দেওয়া হয়েছে, মানে এটাও হবে না। কন্টামিনেটেড মানে কোনো জীবাণুযুক্ত আছে, এটাও হবে না। পলিউশন সেটাকেই বলা হয় যেখানে আনডিজারেবল সাবস্টেন্স থাকবে, যেটাকে ড্রিঙ্কের জন্য উপযোগী নয়, ডোমেস্টিক পারপাসের জন্য উপযোগী নয়, সেটাকেই পলিউটেড বলবো, অর্থাৎ বিয়েরটা সরতে হবে। হুইচ অফ দ্য ফ্লোয়িং, 18 নম্বরে, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ ওয়াটার বর্ন ডিজিজ, জলবাহিত রোগ নয় নিচের কোনগুলোর মধ্যে? ডাইসেন্ট্রি এখানে আছে, ডাইসেন্ট্রি এ মানে হচ্ছে আমাশয়, এটাও জলবাহিত রোগ। কলেরা এটাও জলবাহিত রোগ। টাইফয়েড এটাও জলবাহিত রোগ। শুধুমাত্র ম্যালেরিয়া, এটা হচ্ছে মশাবাহিত রোগ, ম্যালেরিয়া। এখানে বলেছে নট এ ওয়াটার বর্ন ডিজিজ, জলবাহিত রোগ নয়, এটা মশাবাহিত রোগ ম্যালেরিয়া, মানে ডিএডটা উত্তর হবে ম্যালেরিয়া। দ্য মোস্ট কমন, 19 নম্বরে, দ্য মোস্ট কমন কজেস অফ অ্যাসিডিটি, দ্য মোস্ট কমন কজেস অফ অ্যাসিডিটি ইন ওয়াটার ইজ, জলের মধ্যে অ্যাসিডিটির কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন অ্যান্ড নাইট্রোজেন। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো তো কোনো অ্যাসিড তৈরি করে না, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড তৈরি করে, জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিডিটি তৈরি করে, তার জন্য 19 নম্বরের এরটা সত্য হবে, কার্বন ডাইঅক্সাইড। যদি কার্বন ডাইঅক্সাইড CO2 সংকেত হয়, সেটা যদি জলের সাথে বিক্রিয়া হয় H2O, তাহলে কিন্তু কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়, H2CO3। H দুটো আছে, এখানে দুটো চলে এলো, C একটা আছে, O তিনটে আছে। এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড তৈরি হয় যেটা জলে আম্লিকতা, অ্যাসিডিটি বৃদ্ধি করে। এবার চলে আসবো 20 নম্বরে, দ্য ফেনোলিক কম্পাউন্ড ইন পাবলিক ওয়াটার সাপ্লাই শুড নট বি মোর দ্যান, এটা হবে C একটা 0.001 ppm, এর বেশি হওয়া উচিত না ফেনোলিক কম্পাউন্ড। দ্য ফেনোলিক কম্পাউন্ড ইন ওয়াটার, পাবলিক ওয়াটার সাপ্লাই শুড নট বি মোর দ্যান, C এরটা উত্তর হবে 0.001 ppm। যদি এই ভিডিও ভালো লাগে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর নতুন যদি এই চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।